বাসর ঘরে তিদার শরীর স্পর্শ করতেই সে খোপা থেকে পিন খুলে আমার হাতের রকের মাঝে ঢুকিয়ে দিল। আমি ত্রিধার এমন আচরণে নির্বাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। এদিকে আমার হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে। এই জানোয়ার, আমার শরীরে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? ত্রিধা, তুমি তো আমার বিয়ে করো বউ। আমি তো তোমাকে স্পর্শ করতে পারি। আর আমি তো তোমাকে সেভাবে স্পর্শ করিনি। আমি শুধু হাত দিয়ে তোমার মাথা থেকে ঘোমটাটা সরিয়েছি, কিন্তু তুমি এটা কি করলে? এই ছোট লোক, মুখ সামলে কথা বল, না হয়তো তোর মুখের মাঝে জুতোর উল্টা পিঠ ঘষে দিব। ত্রিধার আচরণে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ত্রিধা, কিসব বলছো তুমি? আমি যা বলেছি সত্যি বলেছি, কারণ তোর মতো একটা ছোট লোককে আমি কখনোই বর হিসেবে মেনে নিব না। তাহলে সেটা বিয়ের আগে বললে না কেন তুমি, যে আমাকে তোমার পছন্দ হয়নি? তাহলে তো এসব কিছু হতো না। কারণ আমি আমার মা বাবার মুখের উপর কথা বলতে পারবো না, তাই আমি বিয়ে করার আগে কিছুই বলিনি তোকে। কিন্তু এখন দেখছি সেই না বলাটাই আমার ভুল হয়েছে। না হয়তো আজকে তুই আমার শরীরে স্পর্শ করার মতন দুঃসাহস করতে পারতি না, আর এতটা পাওয়ারও পেয়ে বসতি না। ত্রিধা, যেমনই হোক না কেন, আমাদের তো বিয়েটা হয়েছে নাকি? না, আমি এই বিয়ে মানি না, আর তোকেও স্বামী হিসেবে কখনো গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন? এত কেন সেন বলতে পারবো না। ব্যাস, আমি তোর মতন ছেলেকে কখনোই স্বামী হিসেবে মানব না, এইটুকুই জানি। কিন্তু ত্রিধা, আমি যখন তোমার সাথে বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হয়েছি, তখন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার কথা শুনে ত্রিধা এবার পুরোপুরি কেঁপে যায়। সে এক গাল থুতু আমার মুখে ছুঁড়ে মারে। তুই আসলেই একটা লম্পট প্রকৃতির ছেলে। না হয়তো আমার মতন মেয়েকে কখনোই তুই ভালোবাসার কথা বলতি না। কি আছে তোর মাঝে? হ্যাঁ, কি আছে বল আমায়? অল্প সংখ্যক টাকার একটা চাকরি করিস, যেই চাকরির বেতন দিয়ে তোর নিজেরই চলতে হিমশিম খেয়ে যায়, আর সেই ছেলে এসে কিনা আমায় ভালোবাসার কথা বলছিস? আচ্ছা বলতো, তোর মাঝে কি লাজ লজ্জা সজ্জা বলতে কিছু আছে নাকি? আমার তো মনে হয় তোর লাজ লজ্জা বলতে কোনো কিছু নেই তোর মাঝে। আর সত্যিই সেটা যদি সত্যিই থাকতো, তাহলে আমার বাবার কথায় তুই বিয়েতে রাজি হতিস না। আর ধুর, তোকে কি বলছি, আসল লজ্জা তো আমার বাবার হওয়া উচিত। না হয়তো তোর এই ভোলাবালা চেহারা দেখে আমাকে তোর গলায় ঝুলিয়ে দিত না। ত্রিধার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, আর বের করবই কোন মুখে? সে তো সত্যি কথাই বলেছে। লজ্জায় মাথা নিচু করে রেখেছি। এই ছেলে, চুপচাপ হয়ে থাকলে মুক্তি পেয়ে যাবি, সেটা ভাবিস না। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। আজ জীবনের প্রথম কেউ আমায় এতটা জঘন্যভাবে অপমান করলো। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু মুখ ফুটে বলার মতো কোনো সাহস নেই আমার। তাই ত্রিধার কথা মতো বিছানা ছেড়ে উঠে গেলাম। তার সুরে মারা থুতুগুলো এখন আমার মুখে লেপ্টে আছে। মাথা নিচু করে সেখান থেকে আসতে যাব, তখন আবার পিছন থেকে ডাক দিল। এই যে শোন, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। তুমি বা তুই যেন কখনো তোর মুখ থেকে শুনি না। আর গিয়ে ওয়াশরুম থেকে মুখ পরিষ্কার করে আয়, কারণ তোর মতন ছেলের মুখে আমার থুথু লেগে থাকায় মানায়। আমার থুথুর অনেকটা সম্মান আছে তোর থেকে। আর তাছাড়া তোর ভিতরের রূপটা তো একটু আগে দেখতেই পেলাম। সোজা এসে আমার উপর ঝাঁপিয়ে পড়তিস, আর কিছুটা সময় দেরি হলে কখনো হয়তো তোর ভিতরের সেই রকমের নোংরামি কাজটা করছে। আমার থুথুগুলো হয়তো চেটে খেয়ে নিবি। তো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোর নোংরা মুখ থেকে আমার থুথুগুলোকে ধৌত কর। ত্রিধার কথা শুনে ইচ্ছে করছে হাতের রক থেকে পিনটা বের করে গলায় কণ্ঠনেরই বরাবর গেঁথে দেই, যাতে করে দম ছেড়ে একেবারেই মরে যাই। আজকের দিনে খোলা আকাশের নিচে নিকৃষ্টতম মানুষের রেকর্ড যদি থেকে থাকে, সেটা হলাম আমি। তাড়াতাড়ি রুম ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখমণ্ডল দেখছি। নিজের মুখমণ্ডলে তাকাতেই মনে হলো সে আমায় থুতু ছুঁড়ে মারেনি, আমার মুখে সে থুতুর বমি করেছে। আমার সারা মুখে তার পবিত্র থুতু বিচরণ করছে। তাড়াতাড়ি কল ছেড়ে মুখে পানি ছেড়ে দিতে লাগলাম। নিঃশ্বাস বড় করে আটকে রেখেছি, কারণ মুখে পানি দেওয়ার সময় যদি তার দামি থুতু ছিটে পানির সাথে আমার পেটের ভিতরে চলে যায়। সারা মুখ ক্লিন করে হাতের দিকে নজর দিলাম। তখনই চোখ জোড়া আটকে গেল হাতের দিকে। হাত থেকে রক্তক্ষরণ হতে হতে সারা হাত সাদা হয়ে গেছে আমার। দেখে বুঝতে পারলাম হাত তার ক্ষমতার বাইরে গিয়ে রক্ত ছড়িয়েছে। সারা ফুল রক্তে লাল হয়ে আছে। তাড়াতাড়ি কলের নিচে হাতটাকে রেখে সারা হাত ক্লিন করে নিলাম। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, শরীরটা গিরগির করে কাঁপছে। তখনই ভিতর থেকে ডাক এলো, এই অকর্মঠ ছেলে, এদিকে আয়। ত্রিধা হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে। তাড়াতাড়ি রুমে প্রবেশ করে তার সামনে গিয়ে দাঁড়ালাম।
যাক, ভালো করে ফ্রেশ হয়ে এসেছিস দেখি। আচ্ছা, তোর হাতটা দেখা। ভেতরে কুটিকে উঠলো। সে আমার হাত দেখতে চাওয়ায় কিরে, তোকে হাত দেখাতে বলেছি না? হাতটা তার দিকে এগিয়ে দিলাম। ক্ষতস্থানটা লাল বর্ণ হয়ে ফুলে আছে, আর ফুলে থাকবেই না বা কেন। সে আমার হাতে পিন ফুটিয়েছে, যার আয়ত্ত কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর তাকে বেহুশ করার জন্য যে তার শরীরে সুসপুস করা হয়, তার থেকে আয়তনে কয়েক গুণ বেশি সেই পিনের ধারালো মাথা, যেটা আমার হাতে তৃতীয় ফুটিয়েছে। তৎক্ষণাৎ আবার সারের মতো চেঁচে উঠলাম তৃষার আচরণে। সে আমার ক্ষতটাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে। এই বেয়াদব, একদম চেঁচাবি না। চেঁচালে একদম জানে মেরে দিব। আমায় বিয়ে করার ফল এটা। সাথে সাথে মুখ চেপে ধরে কান্না করে দিলাম, কিন্তু তার মনে কোনো ধরনের মায়া নেই। সে আমার জখমটাতে নিজের হাত দিয়ে প্রেশার দিচ্ছে, যাতে করে আমার দম বন্ধ হয়ে সেখানে দম ছেড়ে দিই। ঠিক তাই হলো। আর টিকতে না পারে মাথা ঘুরে সেখানে পড়ে গেলাম। সকালবেলা চেতনার পর দেখতে পেলাম আমি ফ্লোরের উপর মাতাল অবস্থায় পড়ে আছি, আর ত্রিধা বিছানায় রাজরানীর মতো নাক ডেকে ঘুমোচ্ছে। একটা মানুষ কতটা নির্দয়বান হলে এমন আচরণ করতে পারে, তা ত্রিধাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। না, এ মেয়ের ধারে কাছেও আমি আর থাকবো না। মাথা জঘন্য রকমের ঘুরপাক খাচ্ছে। কোনো মতে খাটে ভর করে উঠে দাঁড়ালাম। তখনই ত্রিধার ঘুমন্ত চেহারাটা চোখে পড়ল। মুহূর্তের মাঝে কোন এক স্বপ্নের রাজা হারিয়ে গেলাম। মেয়েটাকে একদম স্বর্গের পরীর মতো লাগছে। সাথে সাথে মনটাকে পাল্টে ফেললাম। না, এই মেয়েটাকে আমার চাই। সে আমার সাথে যেমনটাই করুক না কেন, আমি তাকে ভালোবাসাতে পরিবর্তন করে নেব। তাকে আমি ভালোবাসাতে নিজের কাছে বন্দি করে রাখবো। আল্লাহ, তোমার কাছে অনেক অনেক শুক্রিয়া যে তুমি আমায় এমন একটা জলজান্ত পরীর সাথে বিয়ে নামক একটা বন্ধনে জুড়ে দিয়েছো। একদিনে তাকিয়েছি ত্রিধার দিকে। তখনই সে চোখ জোড়া খুলে আমার দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকালো। সাথে সাথে আমার মনের ভিতর থেকে সমস্ত কল্পনা জল্পনা স্থান ত্যাগ করে দূর দেশে পালিয়ে গেল। কিরে, কি অসাধু মতলব নিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস? মুখ ফসকে তিতার কথার প্রতি উত্তরে জবাব দিয়ে দিলাম, আপনি না অনেক সুন্দর। আপনার ঘুমন্ত চেহারাটা হুড়পুরির চাইতেও কোনো অংশে কম নয়। ধন্যবাদ তোকে, কিন্তু এই সৌন্দর্য ভোগ করার অধিকার তোর নেই। আমার এই সৌন্দর্য অন্য কোনো পুরুষ ভোগ করবে, যার হাতে আমি আমার মনের সমস্ত চাবিকাঠি তুলে দিব। মনটা খারাপ হয়ে গেল। চোখের কোণে পানি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। তুই আমার সামনে থেকে দূর হ প্লিজ। তোর চোখের মায়া জাদু আমার ওপরে কাজ করবে না। এই জাদু অন্য কোথাও গিয়ে ট্রাই কর, দেখবি তোর মতন লো কোয়ালিটির কেউ একজন তোর কপালে জুটে যাবে। মেয়েটাকে আল্লাহ কি মাটি দিয়ে বানিয়েছে সেটা তিনিই ভালো জানেন। মেয়েটা কেন আমার মনের কথা বোঝে না। কিরে, তুই আমার চোখের সামনে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? একবার কথা বললে কানে যায় না মনে হয়। ত্রিধার কথা আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেল, কারণ আমি আমার ভাবনায় বিভোর হয়ে আছি। তুই আসলেই ছ্যাচরা একটা ছেলে। তোকে এভাবে শিক্ষা হবে না। তোকে শিক্ষা দিতে হলে ঘরের মাঝে অন্য কোনো পরপুরুষ এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে, তাও সেটা তোর চোখের সামনে। তারপর তুই আমার পিছু ছেড়ে দিবি। আগের কথাটা কানে না ঢুকলেও এবারকার কথাটা কান ছিদ্র করে মস্তিষ্কে গিয়ে গেঁথে গেল। কি বললো এটা সে? সরি, আমি চলে যাচ্ছি আপনার চোখের সামন থেকে। তাড়াতাড়ি দূর হ। তোকে দেখলেই আমার সারা শরীর জ্বালাপোড়া করে। তাড়াতাড়ি তিদের চোখের সামন থেকে আড়াল হয়ে গেলাম। আড়াল বলতে সাময়িকের জন্য ঘর ছেড়ে বের হয়ে আসলাম। ব্রিজের উপর এসে বসে আছি। দেখতে দেখতে চোখের পলকে রাত হয়ে গেল। সেই সকালে ঘর থেকে বের হয়েছি, এখন পর্যন্ত ব্রিজের উপরে বসে আছি। কোথাও খাওয়া দাওয়া কিছুই নেই। না, এবার বাড়ি যাওয়া উচিত। ত্রিধার রাগ হয়তো এত সময় কমে গেছে, এখন বাড়ি গেলে হয়তো বা রাগ দেখাবে না। ব্রিজের উপর থেকে উঠে বাসায় চলে গেলাম। বাসায় এসে দরজা খুলবো, তখনই নজর পড়লো একজোড়া জুতোর উপরে, যেটা ত্রিধার জুতো নয়, এটা কোনো পুরুষের জুতো। তখনই বাসার ভিতর থেকে কোনো একজন পুরুষের কথা বলা শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে জানালার পর্দা হালকা করে উঠিয়ে ভেতরে লক্ষ্য করলাম। জানালাটা আমি সবসময় খোলাই রাখি। ভিতরে লক্ষ্য করতে সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। একজন লোক সোফায় বসে আছে, আর তার একটু দূরে ত্রিধা শাড়ির আধো অংশ খুলে ছেড়ে রেখেছে। ত্রিধার তলপেট এবং তার বুকের বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে। তার পাশে থাকা লোকটা ত্রিধার শরীরের দিকে লোভনীয় চাহনিতে তাকিয়ে আছে। এইসব দেখে ঠান্ডা মস্তিষ্কটা বিগড়ে গেল। কোনো কথা না বলে সোজা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমি ঘরে প্রবেশ করতে দুটো মানুষ আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। জানি না তৎক্ষণাৎ নিজের ভিতরে কেমন যেন একটা ভয়ঙ্কর জেদ কাজ করছিল, কারণ আমার গৃহে অন্যের আনাগোনা আমি কখনোই মেনে নেব না। সোজা ত্রিধার সামনে চলে গেলাম। তারপর সজোরে হ্যাঁচকা টান দিয়ে ত্রিধাকে সোফা থেকে উঠিয়ে ফেললাম। পরে মাটিতে পড়ে রাখা শাড়ির আঁচলটা তুলে ত্রিধার শরীরটা ঢেকে দিলাম। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বুক থেকে টান দিয়ে আবারও শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল। এবার রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। শরীরের সমস্ত
উপশিরাগুলোতে রক্ত চলাচলের পরিবর্তে রাগের ফুলকি চলাচল করছে। না, আর দমিয়ে রাখা যাবে না এই রাগ, কারণ আর কিছুক্ষণ সময় এই রাগ নিয়ে নিজের শরীরে পুষে রাখলে নিজের ভিতরে বিস্ফোরণ হবে। সোজা ত্রিধার চুলের মুঠি টেনে ধরলাম। এ মেয়ে, তুই এখন আমার অধীনে আছিস, তোর যেমন তেমন চলাফেরা আমি মেনে নেব না। ত্রিধার চুলের মুঠি ধরায় সে রাগে ফুসফুস করছে, তাই তার চুলের মুঠি ছেড়ে দিয়ে আবারও শাড়ির আঁচলটা তার বুকে তুলে দিলাম। কিন্তু এবার সে বোমার মতো ব্লাস্ট হলো। চমকে গেলাম তার বিস্ফোরিত চেহারা দেখে। মনে হচ্ছে যেন কোনো মিনি ট্রাকের উপরে 27 টন মাল তুলে দেওয়া হয়েছে, আর সেই ওভারলোডের পথেই চাকা ফুটে গিয়েছে। ত্রিধা আমার মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, এই জানোয়ার, তুই আমার শরীরে হাত দিলি কি করে? তোর কত বড় সাহস যে তুই আমার শরীরে হাত দিস! শুধু তাই নয়, আমার উপরে আবার নিজের জোর খাটাচ্ছিস। তোকে তো আজকে আমি জ্যান্ত পুঁতে দিব। ত্রিধা, আমার ক্লাস তুমি তোমার মতো করে নিও, কিন্তু এখন আগে মানুষের সামনে নিজেকে সংযত করো। তোর সংযত করার গুষ্টি মারি। তুই জোর করে আমার শরীরে শাড়ির আঁচল তুলে দিয়েছিস না? এবার দেখছি তুই কি করে আমার উপর জোর খাটাস। ত্রিধা অবাক করে দিয়ে শাড়ির আঁচলটা একটা দিয়ে ছিঁড়ে ফেলে, তারপর সের অংশটুকু আমার সামনে ছুঁড়ে মাটির উপরে ফেলে দেয়। এবার দেখি তুই জোর খাটা আমার উপরে। ইচ্ছে করছে মেয়েটা সতীত্বের মাঝে সজোর একটা লাথি মেরে এখানে কাহিনীটা দিন করে দিই, কিন্তু না, তেমন কিছুই করব না আমি, কারণ শেষ আরেকটা অপশন বাকি আছে আমার জন্য। সাথে সাথে ত্রিধাকে জড়িয়ে ধরে নিজের বাহু দিয়ে বেষ্টন করে নিলাম, যাতে করে সেই পুরুষের নজরে ত্রিধার উপরে না পড়ে। কিন্তু সেই শেষটা অপশনটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। হঠাৎই কিছু একটা ভাঙা শব্দ কানে আসলো। পিছনে ফিরে দেখি পাশে বসে থাকা সেই লোকটা টেবিল থেকে একটা কাচের গ্লাস তুলে আমার মাথায় মেরেছে। মাটিতে গ্লাসটা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে। লোকটার এমন আচরণে ত্রিধাকে আপনা আপনি ছেড়ে দিলাম। মাথা থেকে রক্ত পড়ছে শিরশির করে। তাকে দৌড়ে থাকার মতো শক্তি যেন সেই সময়টাতে আমার মাঝে ছিল না। সারা শরীর টুলছে আমার। আর অন্যদিকে লোকটাও থেমে নেই। সে আমার কলা ধরে টলপেট বরাবর সজোর একটা লাথি মেরে দিল। যে লাথিটি একটু আগে আমি ত্রিধাকে মারার জন্য মনে মনে ভেবেছিলাম, লাথি খেয়ে আমি আর আমার মাঝে নেই। মাটিতে গিয়ে ছিটকে পড়েছি, আর লোকটা এসে আমার উপরে চটে বসলো। তারপর হাত দিয়ে আমার মুখমণ্ডলে প্রহার করতে করতে বলতে লাগলো, এই বস্তির ছেলে, তুই আমার ভালোবাসার মানুষের শরীরে স্পর্শ করলি কোন সাহসে? ভাই, সে তো আমার বউ, আমি তো তার মর্যাদা রক্ষা করার জন্য তার শরীরে স্পর্শ করেছি। তোর বউয়ের খাতায় আগুন। সে শুধুমাত্র আমার, তাকে আমি বাদে অন্য কোনো পুরুষের স্পর্শ করতে পারবে না। সেখানে তুই আমার সামনে তার শরীরে স্পর্শ করলি, যে স্পর্শ কিনা আমি নিজেও আজ পর্যন্ত করি। আজ 2 বছর ধরে আমি তাকে ভালোবাসি। এই 2 বছরে তার শরীরে আমি একবারের জন্যও হাত দেইনি, কিন্তু তুই সেই দুঃসাহসটা করলি। তোকে তো আজকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। ছেলেটা আমাকে মারতেই থাকলো। আমি কাপুরুষের মতো মার খাচ্ছি। মনে হচ্ছে যেন আমার কোনো পুরুষত্বই নেই। আসলে সেটা সত্যি। না হয় আমি উল্টো তাকে আঘাত করতাম, কিন্তু আরেকদিকে আমার খামোশি সত্যিকারের ভালোবাসা প্রমাণ। কারণ বাস্তবিক জীবনে অনেকে আছেন পতিতাকে ভালোবেসে নিজের বউ করে নিচ্ছে, তার সাথে বিয়ে নামক একটা বন্ধনে আবদ্ধ হয়ে সেই মেয়েকে নিয়ে দিব্যি সংসার করে চলেছে। সেই মেয়ের আধার অতীত যেন তার জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আর সেখানে আমি ঘরেই চরিত্রহীনাকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়াতে কি আসে যায়? হয়তো আমার নিরীহভাবে মার খাওয়া দেখে মেয়েটা শুধরে যাবে, হয়তো আমাকে আপন করে নেবে। আমার নাক মুখ একদম থোথা করে ফেলেছে সেই ছেলেটা, কিন্তু তবুও তার খায়েশ মেটেনি। সে মেরেই চলেছে আমার উপর। আর ঠিক সেই সময় ত্রিধা সেই ছেলেটা চুলের মুঠি ধরে তার গালের মধ্যে ধামধাম করে কয়েকটা জোরে থাপড় বসিয়ে দেয়। এই নিশান, তোর কত বড় সাহস! তুই আকাশকে এভাবে পেটাচ্ছিস? ছাড় ওকে এক্ষুনি, না হয়তো আমার মুখ আর কোনোদিন তুই দেখতে পাবি না। ত্রিধার কথা শুনে সেই নিশান নামক ছেলেটা আমাকে ছেড়ে দেয় আর বলে, শুধুমাত্র তোমার জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি, না হলে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার শরীর আমি প্রহার করতাম। নিশান, মুখ সামলে কথা বল, না হয়তো আমার পায়ের জুতো জোড়া এনে তোর মুখে মেরে দিব। নিশান চোখ পাকিয়ে তাকিয়ে আছে ত্রিধার দিকে। এই তুই বের হ আমার ঘর থেকে, এই মুহূর্তে বের হ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নিশান চলে যায়, আর ত্রিধা এসে আমার হাত শক্ত করে চেপে ধরে। তারপর আমাকে মাটি থেকে উঠে খাটে নিয়ে গিয়ে বসায়। আমি ত্রিধার আচরণে চমকে যাই। বাপরে বাপ, কোন মাটির তৈরি এ মেয়ে! মিনিটে মিনিটে গিরগিটির মতো রূপ পরিবর্তন করছে সে। এই ছেলে, এখানে চুপচাপ বস, আমি এক্ষুনি আসছি। ত্রিধা আমাকে খাটে বসে দিয়ে সারা ঘরে পায়চারি করতে শুরু করে। আমি চুপচাপ বসে বসে তার কর্মকাণ্ড দেখছি। এই ছেলে, তোর ঘরে কি ফার্স্ট এড বক্স নেই? আছে, বাট অ্যান্টিসেপ্টিক ক্রিম শেষ হয়ে গেছে। লাগবে না অ্যান্টিসেপ্টিক ক্রিম,
ফার্স্ট এড বক্স কোথায় আছে সেটা বল আগে। হাতের ইশারায় আলমারি দেখিয়ে দিলাম। সে আলমারি করে ফার্স্ট এড বক্স নিয়ে এসে আমার সামনে বসলো। তারপর সেখান থেকে ব্যান্ডেজ এবং মাইক্রোপ্লাস্টার বের করে হাতের উপরে রাখলো। পরে আবার দৌড়ে গিয়ে ফ্লোরে পড়ে থাকা শাড়ির আঁচলটা নিয়ে এসে বলল, এই স্যাবলন তো আছে তোর ঘরে নাকি? হ্যাঁ। স্যাভলন কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম। পরে সে সেটা নিয়ে এসে আমার সামনে বসলো। পরে সেই সেরা শাড়ির আঁচলটাতে হালকা করে পানি আর স্যাভলন লাগিয়ে আমার ক্ষতগুলোতে শোয়াতে শুরু করলো। মেয়েটার আচরণ দেখে মনে হচ্ছে সে আমার বিয়ে করা বাধ্য বউ। একদিনে তাকিয়েছি তার দিকে। কিরে এভাবে তাকিয়ে কি দেখছিস? আপনাকে। আমাকে দেখে কোনো লাভ নেই, আর এখন যা করছি সবটাই ভেতর থেকে করছি, কারণ তোর ভেতরের একটা রূপ আমি দেখেছি আজকে। মানে কি রূপ দেখেছেন? বলছি কি রূপ দেখেছি, কিন্তু তার আগে এটা বল যে তুই এমন বোকাশোকা কেন? আমি বোকাশোকা নই, তবে হ্যাঁ, চঞ্চলতা দেখাতে আমার ভালো লাগে না। তবে বলতে গেলে এক প্রকারের বোকাই আমি। আচ্ছা এবার বলুন, কি দেখেছেন আমার মাঝে? দেখ, আমি তোর বিয়ে করা বউ, যতই হোক না কেন সেই ছেলেকে আমি ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে, কিন্তু তুই সেরাটা দিয়ে তোর বউকে রক্ষা করার চেষ্টা করেছিস। আমি যাই করি না কেন বর্তমান সময়ের জন্য আমার একটা বাধ্যবাধকতা আছে, যেটা হলো আমার তোর সাথে বিয়ে হয়েছে। আমি অন্য একটা পুরুষকে নিজের শরীর দেখাতে পারি না, যদিও তাকে আমি ভালোবাসি, কিন্তু তুই তোর দিক থেকে পুরোপুরি রক্ষা করেছিস আমায় পরপুরুষের নজর হতে। আমি শাড়ির আঁচল ছিঁড়ে ফেলায় নিজের শরীর দিয়ে আমার দেহ ঢেকেছিস তুই। আমি সেই সময়ে যতটা বেহায়াপনা করি না কেন তুই তোর কর্তব্য পালন করেছিস। শুধু তাই নয়, নিশান তোকে এভাবে মারলো, কিন্তু তুই তাকে কিছুই করলি না। তুই চাইলেই তার শরীর প্রহার করতে পারতিস, কিন্তু সেটা করিসনি তুই। হয়তো আমার জন্যই করিসনি, তাই আমারও কিছু কর্তব্য আছে। তোর এই খারাপ সময়ে তোর পাশে থাকা, তোর সেবা যত্ন করা। বিশ্বাস কর, আমি উপর থেকে যতই সেই ছেলের পক্ষ নেই না কেন, আমার ভিতরটা এখন তোকে নিয়ে গর্ব করছে। আজ তুই যেটাই আবদার করবি আমার কাছে, আমি তোকে সেটাই দিব। সত্যি দিবেন? হ্যাঁ বল, কি চাই তোর? আমি একটু আপনার বুকে মাথা রাখতে চাই। আয় বুকে আয়। দিদা আমার ক্ষতগুলো ক্লিন করে ব্যান্ডেজ করে দিল। তারপর বুকটা ওজার করে দিয়েছে তার বুকে মাথা গোজার জন্য। আমি এই মুহূর্তটাকে মিস করতে চাই না। দিদার বুকে মুখ গুজে দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। অনেকটা সময় তাকে জড়িয়ে ধরে রেখেছি। হঠাৎ করে সে বলে উঠল, এই ছেড়ে দে এবার। আর একটু ধরে থাকি। আর আর না, তোর সময় শেষ হয়ে গিয়েছে, কারণ তুই আমার কাছে সময় চাসনি। আর তাছাড়া তোর উপকারের প্রতিদান দিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার, কারণ আমার বুকে একমাত্র নিশান মাথা রাখার অধিকার রাখে। দিদার কথা শুনে মুহূর্তের মধ্যেই চেহারাটা মলিন হয়ে গেল। তার মানে সে মন থেকে আমাকে বুকে টানেনি, আমি তার উপকারে এসেছি, তাই সে আমার একটা আবদার পূরণ করেছে। এসব ভাবতে যেন গায়ে কাটা দিয়েছে আমার। কিরে, ছাড়তে বললাম না তোকে? হ্যাঁ, ছেড়ে দিছি। ত্রিদাকে ছেড়ে দিয়ে তার সামন থেকে চলে এলাম, কারণ ভিতরে কিরকমের চাপা কষ্ট অনুভব হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। একটু পর সে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। কষ্টটা আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ সে এখন হয়তো নিশানের কাছে যাবে। চুপচাপ সেভাবেই বসে আছি বারান্দায়। এক বসে ঘন্টা কেটে গেল। হঠাৎ করে ত্রিদয় ফিরে আসলো হাতে একটা প্যাকেট নিয়ে। সে ফিরে এসে আমার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, ঔষধগুলো কন্টিনিউ করবি আর একটু রেস্টে থাকবি কয়েকদিন। মনের ভিতরে যত রকমের কষ্ট ছিল সবটাই উদয় হয়ে গেছে। দিদার এমন আচরণে খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু না, আমি এখন নাচবো না। আমি সেই দিন নাচবো যেদিন ত্রিধাকে আমি পুরোপুরি পাবো। এভাবেই ঘরের ভিতরেই কয়েকটা দিন কেটে গেল। পুরোপুরি বেড রেস্টেই ছিলাম আমি। এই কয়েকটা দিন ত্রিধা আমার সাথে একদম খারাপ আচরণ করেনি, আমার কেয়ার করেছি সবসময়। আজ একটু সুস্থতা অনুভব করছি। বিছানা ছেড়ে উঠে রুমের মাঝে হাঁটা শুরু করেছি। তখনই ত্রিধা এসে বলে, এই বাজারে যেতে পারবি? আসলে এই কয়েকদিনে তো বাইরের খাবার খেয়েছিস, আজ যদি পারিস একটু বাজার করে আন, আমি রান্না করব। বাইরের খাবার আর মুখে উঠছে না আমার। আচ্ছা। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাজারে চলে গেলাম। মনটা সেই রকমের ফুরফুরা, কারণ ত্রিধার মাঝে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। সে হয়তো ধীরে ধীরে আমার মায়ে পড়েছে। আর তাছাড়া সে আজ রান্না করবে নিজের হাতে। এই ফার্স্ট আজকে হয়তো তার হাতে রান্না খাবো আমি। দুহাত ভরে বাজার করে বাসায় নিয়ে গেলাম। সে নিজের হাতে আজ রান্না করেছে। খাবারের টেবিলে বসে আছি। সে নিজের হাতে আমার প্লেটে খাবার তুলে দিল। আমি খুশিতে সবটাই গপগপ করে খেয়ে ফেললাম। রাতের বেলা খেয়ে দিয়ে সোফায় শুয়ে আছি, কারণ এতদিন অসুস্থ থাকায় খাটে শোয়ার অনুমতি ছিল। এখন তো সুস্থ,
আজ থেকে আবারও সেই সোফায় বা ফ্লোরে বিছানা করে ঘুমোতে হবে, কিন্তু সেই রুমে আসতে আমাকে অবাক করে দিল। এই তুই সোফায় কি করছিস? খাটে এসে ঘুমা। ত্রিদার কথা শুনে আমি এক লাফ দিয়ে খাটে চলে গেলাম। সে আমার লাফিয়ে যাওয়া দেখে মুসকে একটা হাসি দিয়ে আমার পাশে এসে শুয়ে পড়লো। ভেতরে এতটা খুশির জোয়ার বইছে যে রাতের বাজে 3টা, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি ত্রিদার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি, তবে ত্রিদা সে কখনই ঘুমিয়ে গেছে। ত্রিদার সেই ঘুমন্ত চেহারাটা বরাবরের মতো আমার ভিতরটাকে নাড়িয়ে দেয়। কিন্তু আজ কেন যেন ইচ্ছে করছে ত্রিদার গালে কপালে আলতো করে কয়েকটা চুমু দিতে, কিন্তু সাহস করতে পারছে না, যদি আবার খারাপ কিছু ঘটে। পরক্ষণে মনে হলো সে তো বউকা লাগিয়ে ঘুমিয়ে গেছে, চুমু খেলে হয়তো টের পাবে না। ভাবনাটাকে বাস্তবে রূপ দিলাম। ত্রিদার গালের কাছে ঠোঁট নিয়ে আলতো করে একটা চুমু বসিয়ে দিলাম, আর তৎক্ষণাৎ সে খাট থেকে উঠে বসে গেল, আর এক হাত নিচের দিকে এগিয়ে নিয়ে ঘরে পরনে সে জুতো চোরা আছে সেটা উঠিয়ে আমার গালের মধ্যে মেরে দিল। আমি থতমত খেয়ে গেলাম। আমি জানতাম তুই এমনটাই করবি, তাই তোর জন্য জুতোর বাড়িটাই প্রাপ্য। সত্যি তুই নিচু মনের একজন মানুষ। প্লিজ আপনি ভুল বুঝবেন না আমায়, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোর মতন আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই জুতোর বাড়িগুলো দিয়েছি। তবে তোর দোষ নেই, দোষটা আমারই, যে তোর মতন ছোট লোককে এতদিন আমি সহ্য করেছি, কিন্তু এখন আর না। আর এক মুহূর্তের জন্য তোকে আমি সহ্য করব না। ত্রিদা বালিশ উল্টে সেটার ভেতর থেকে একটা খাম আমাকে ধরিয়ে দেয়। নে এই খামটা খোল। ত্রিদার কথা মতো খামটা নিয়ে আমি খুললাম। পরে সে খামের ভিতরে থাকা কাগজটার দিকে নজর পড়তে আমার সমস্ত শরীর কাঁপুনি দিয়ে উঠল, কারণ খামটার ভিতরে রয়েছে ডিভোর্স লেটার। আমি ত্রিদার চোখের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ তোর মতন ছোট লোকের সাথে আমি কোনো দিনও সংসার করব না। আর সেখানে আমার তো একজন ভালোবাসার মানুষ রয়েছে, তাকে ছেড়ে তোর সাথে ভুলেও না। কিন্তু এতদিন ভালো ব্যবহার কারণ হচ্ছে সেদিন তোর জন্য ঔষধ আনতে গিয়ে নিশানের সাথে পাকাপোক্ত কথা বলে এসেছিলাম যে তোর সাথে আমি আর বেশি দিন সংসার জীবনে থাকবো না। তুই একটু সুস্থ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব আমি, কারণ সেদিন তুই তোর গৃহিণীর সম্মান রক্ষা করতে গিয়ে মার খেয়েছিস, যেটার জন্য আমার নিজের ভিতরে অনুশোচনা হয়েছে। তাই এতদিন ভালো ব্যবহার করেছি তোর সাথে, তবে এখন তোকে ছাড়ার সময় চলে এসেছে। এবার চললাম, সবকিছু গোছাতে হবে। ত্রিদা খাট থেকে উঠে যায়। ত্রিদা প্লিজ এমনটা করো না, তোমায় আমি অনেক ভালোবেসে ফেলেছি। তোমার এই কয়েকদিনের ভালো ব্যবহারে আরো দুর্বল হয়ে পড়েছি তোমার উপরে। আমার তোমাকে চাই ত্রিদা, প্লিজ তুমি আমায় ছেড়ে নিশানের কাছে যেও না। এই ছোট লোক, একদম আটকাতে আসবি না আমাকে। কোন সাহসে আমায় ফোর্স করিস থাকার জন্য? তোর মাঝে কি এমন আছে যেটার জন্য তোর সাথে তোর কাছে থাকবো আমি? কি আছে? হ্যাঁ, না আছে অঢেল সম্পত্তি, না আছে আমার চাহিদা পূরণ করার ক্ষমতা। পুরোপুরি অস্তিত্বহীন মানুষ তুই। ত্রিদা যেটুকুই আছে তুমি ছেড়ে গেলে সবটুকুই মুছে যাবে। ত্রিদা তোমার পায়ে ধরছি, প্লিজ আমায় ছেড়ে যেও না। আমিও খাট ছেড়ে উঠে ত্রিদার পায়ে ধরে বসি আমার ভালোবাসা টিকাতে, কিন্তু ত্রিদার তাতে মন গলে না, সে আরো চটে যায় আমার উপরে। দেখ, বাড়াবাড়ি করিস না কিন্তু। আমার কিন্তু চরম পর্যায়ে রাগ উঠছে। এখন কিন্তু জুতো দিয়ে মেরে তোর গালের সবকটা দাঁত আমি ফেলে দিব। ত্রিদা তুমি যদি তা করে শান্তি পাও তাহলে তুমি তাই করো, তবু আমার তোমাকে লাগবে। আমি তোমার জন্য সব রকম কষ্ট স্বীকার করতে রাজি। আমি তোমার চাহিদা পূরণ করার জন্য আরো দ্বিগুণ মেহনত করবো দরকার হলেও, তবু এভাবে মাঝপথে আমাকে সাগরে ভাসিয়ে যেও না। তুই আসলেই একটা ছ্যাঁচড়া। তোকে মুখের কথায় হবে না, তোকে হাতে বোঝাতে হবে। ত্রিদা তার পা থেকে আমাকে ছাড়ানোর জন্য তার হাঁটু দিয়ে আমার ঠোঁটে সেই ক্ষতস্থানে আঘাত করে বসে, আর সাথে সাথে আমি তাকে ছেড়ে দিই। কিন্তু ত্রিধা আমার ঠোঁটে আঘাত করে চুপ হয়ে যায়নি, বরং তার পরপরই আমার শরীরে সজোরে একটা লাথি মারি ত্রিধা। যেই লাথি খেয়ে আমি মাটি তুপুর হয়ে পড়ে যাই, আর ত্রিধা অন্য রুমে চলে যায়। সে তার জিনিসপত্র গুছিয়ে রেখেছে, বাকি কিছু জিনিস বাকি আছে গোছানো বাকি, সেসব কিছু গুছিয়ে সকাল হলে সে চলে যাবে। আর অন্যদিকে আমি সেভাবেই মাটির উপরে পড়ে আছি। আমি আমার ভালোবাসা টিকাতে এতটা নিচে নামলাম, তাতেও কোনো কাজ হলো না। আসলে আমি একজন ব্যর্থ মানুষ, আমাকে দিয়ে দুনিয়ার কোনো কাজই হবে না। ছোটকালে বাবা মারা যায়, তার কিছুদিন পর বাবার শোকে মাও দুনিয়ার মায়ে ত্যাগ করে আমায় এতিম করে দিয়ে চলে যায়। তারপর থেকে লাথি গুঁতো খেয়ে এবারই ও বাড়ি থেকে বড় হয়েছি। সেই তখন থেকেই সেভাবে কোনো সুযোগ পাইনি, যাও পেয়েছি আজ সে আমায় ছেড়ে চলে যাচ্ছে। আজ হয়তো এই পৃথিবীতে আমি একজন মানুষ যার জীবনে আগে পরে সুখ নামক কোনো চিহ্ন বলতে কিচ্ছু নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমি ঠিক একইভাবে চার দেয়ালের মাঝে উপরে পড়ে আছি। তখনই ত্রিধা তার ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে এলো। তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছোট লোক, চললাম আমি। আজকের পর যেন তোর এই চেহারা নিয়ে
আমার সামনে আর কখনো কোনো দিন আসিস না। অবশ্য আসতে পারবি না, কারণ আসার মতো সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। আর শোন, ডিভোর্স পেপারে আমি সাইন করে রেখেছি আগে থেকেই। তুইও সেটাতে সাইন করে আমায় এই জঘন্য সম্পর্ক থেকে মুক্তি দিবি। তারপর তিদা আমাকে ফেলে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে আমি মরা লাশের মতো করে শুয়ে শুয়ে খাচ্ছি আর মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছি। আসলেই আমার ভাগ্যেরই দোষ সবটাই, না হলে আমার জীবনে এমনটা কাল নেমে আসতো না। এই দুনিয়ার বুকে এতিমদের ইচ্ছার কোনো দামই নেই। আজ ত্রিধার মতো আমার মা বাবা থাকলেও সবাই আমাকে মূল্যায়ন করতো, কারণ ওনারা আমাকে এভাবে ছেড়ে দিতেন না মাঝপথে। তারা আমাকে দুনিয়ার বুকে চলার জন্য যোগ্য মানুষ বানিয়ে দিতেন। তখন আর আমায় কেউ এভাবে তুচ্ছ করে কথা বলার মতো সাহস করতো না। আজ তারা দুনিয়ার বুকে বেঁচে নেই বলে আমার এমন দুর্দশা। আজ তারা দুনিয়ার বুকে বেঁচে থাকলে আমার আর মানুষের কাছে অপমানিত হতে হতো না। তবে আফসোস করব না আর নিজেকে নিয়ে। যে যেভাবে পারুক আমাকে নিয়ে খেলা করে বেড়াক, আমার তোর মন নেই। দুনিয়ার কোলাহল আমায় তার ইচ্ছে মতো ব্যবহার করুক, আর আপত্তি করব না কখনো। আমি ফ্লোরে শুয়ে শুয়ে পাগলের মতো বকবক করতে থাকি। দেখতে দেখতে দুপুর হয়ে যায়, কিন্তু আমি সে একইভাবে মাটিতে পড়ে আছি। সন্ধ্যা কনিয়ে এসছে, আর ঠিক সেই সময় মাটিতে থেকে উঠে দাঁড়িয়ে যাই। তারপর সোজা গিয়ে পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলি। পরে সেখান থেকে একটা বক্স বের করে ধাম করে মাটিতে ছুঁড়ে মারি। সাথে সাথে বক্সটা খুলে গিয়ে তার ভেতরে থাকা পয়সাগুলো বের হয়ে ফ্লোরে ছিটিয়ে ছুটিয়ে পড়ে। আর তখন সেই বক্সটার দিকে তাকিয়ে বলতে থাকি, এই কুটিরের স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবার নয়। তাহলে এই স্বপ্ন বনে নিয়ে কিসের উপকারিতা আমার জন্য? নেহেত কোনো উপকারিতাই নেই। তাই সবটুকু স্বপ্ন মাটিতে পুঁতে দেব। যেদিন তিদের সাথে বিয়ে করার বিষয়টা নিয়ে তার বাবা মার সাথে কথা বলে, সেদিন থেকে এই বক্সটার মাঝে আমাদের ফিউচারের জন্য মুঠোমুঠি করে কিছু টাকা একত্র করেছিলাম। কিন্তু আজ তার কোনো প্রয়োজন নেই। আজ এই কিছু সংখ্যক টাকা নিজের প্রয়োজনে খরচ করব। তারপর ফ্লোর থেকে সমস্ত পয়সা উঠিয়ে পকেটে ভরে নিলাম। পরে ঘর থেকে বের হয়ে সোজা চলে গেলাম আধার নগরীতে, যেখানে কালো জিনিসের ব্যবসা হয়। সেখানে গিয়ে কয়েকটা কাচের বোতল কিনে নিয়ে আসলাম। আজ মনে সমস্ত যন্ত্রণাগুলো দূর করে দেব বোতলের ভিতরে থাকা নৈশাক্ত পানি পান করে। বোতলগুলো নিয়ে আমার সেই প্রিয় জায়গায় ব্রিজ, সেখানে চলে গেলাম। তারপরে একে একে সব বোতলের ঢাকনা খুলে সবকটা বোতলে বিষাক্ত পানি নিজের দুর্গন্ধময় মুখের ভিতরে ঢেলে দিলাম, যে মুখ থেকে এখনো কাঁচা রক্তের ঘ্রাণ বেরোচ্ছে। দেখুন নিজের শরীরটাও সে কত বড় মাপের পাষাণ। সেই সকালে ত্রিধা হাঁটু দিয়ে ঠোঁটে আঘাত করেছে, অথচ এখনো রক্ত পড়ছে সে ক্ষত স্থান থেকে। নিজের শরীরটাও নিজের সাথে বেমানি করছে। এর মাঝে বিষাক্ত পানিগুলো পেটের ভিতরে গিয়ে তার কার্যক্রম শুরু করে দিয়েছে। সারা শরীর ডুলছে আমার। তার উপরে হাত পাও জ্বালাতন করতে শুরু করেছে। এত অস্থির লাগছে নিজের ভেতরে, যা বলে বোঝাতে পারবো না। তখনই মনে পড়লো ত্রিধার কথা। সাথে সাথে নিজের শরীরটাকে অনেক কয়েকটা থ্রেড করলাম। এই যে শরীর, ত্রিধার দেওয়া কষ্টের তুলনায় এখানকার কষ্টটা একদম সর্দি টানার মতো। তাহলে এতটা হাইপার কেন? সেই কষ্ট যেহেতু সহ্য করতে পেরেছি, তাহলে এটাও সহ্য করতে পারবো। সারা রাত ব্রিজের উপর বসে কাটিয়ে দিলাম। এভাবে কালো দুনিয়ায় পা পড়লো আমার। সেই রাতের পর থেকে রোজ রাতের বেলায় কাচের বোতল নিয়ে ব্রিজে বসে থাকা আমার অভ্যাস হয়ে গেছে। এভাবে এক রাতে কাচের বোতল হাতে নিয়ে ব্রিজের উপরে বসে আছি। তখনই ব্রিজের ওপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী রমণীর দিকে নজর পড়লো। সে আমার দিকে চোখ পাখিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগে সে বড় বড় কদম নিয়ে আমার সামনে চলে আসে, আর আমাকে কিছু ভাবার সুযোগ না দিয়েই আমার হাত থেকে বোতলগুলো কেড়ে নিয়ে সব কয়টা বোতল পানিতে সরে ফেলে দেয়। মেয়েটার কাণ্ড দেখে ইচ্ছে করছে মেয়েটাকে তুলে সেই বোতলগুলোর মতো করে ফিক্কা দিয়ে ব্রিজের উপর থেকে ফেলে দিই। এই মেয়ে, কি সমস্যা আপনার? আমার জিনিসগুলো আপনি নদীতে ছুড়ে মারলেন কেন? মেয়েটা আমার কথার কোনো উত্তর না দিয়ে সোজা আমার গায়ের উপরে ঢলে পড়ে। কি হলো, কথা কানে যাচ্ছে না আপনার? আপনি আমার জিনিসগুলো এভাবে নদীতে ফেললেন কেন? আর কি চাই আপনার আমার কাছে? কি চাই বোঝেন না? না বুঝি না, বুঝিয়ে বলুন। আমার আপনাকে চাই। মানে? মানে হলো আমি একজন প্রস্টিটিউট, কাস্টমারের তালাশে বের হয়েছি, তো শেষমেশ পেয়েও গেলাম। আপনিও হয়তো আমার মতো কারো তালাশ করছিলেন। এই মেয়ে, একদম ফালতু কথা বলবেন না। আমি কারো তালাশ করছি না। আরে আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? তো রাখবো না তো কি করবো? আচ্ছা আমি কি বলি সেটা আগে শুনুন। আপনি আমায় আপনার সাথে বাসায় নিয়ে চলুন, পরে আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারবেন, যেভাবে ইচ্ছা হয় আমাকে ব্যবহার করতে পারবেন। পরে আমার রেট থেকে আপনার যেটুকু জিনিস নষ্ট করেছি সেইটুকু দাম মাইনাস করে বাকিটুকু দিলেই আমার চলবে। মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছে মেয়েটা এসব? কারণ মেয়েটাকে দেখে কোনো অংশেই পতিতের মতো লাগছে না। গায়ের রং ধবধবে সাদা, চেহারার মাঝে অসাধারণ এক রকমের মায়া ফুটে উঠেছে মেয়েটার। যে কেউ প্রথম দেখাতে নিমিষে মেয়েটার মায়ে পড়ে যাবে। আর সে মেয়ে সে কেনা কাস্টমারের তালাশ করছে। কি হলো, এত কি ভাবছেন? নিয়ে চলুন আমায় আপনার সাথে। বুকের ভেতরে দুকপুক করছে।
মেয়েটাকে প্রথম দেখাতেই যেন ভিতরে কেমন এক ধরনের তুফান বইতে শুরু করেছে, কিন্তু মেয়েটার পেশা শোনার পর কেমন যেন এক ধরনের লাগছে। মেয়েটার কথার প্রত্যুত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না। দেখুন, আসলে আমার কাছে টাকা নেই, তবে একবারে নেই বললে ভুল হবে। আছে কিছু টাকা, যেটুকু দিয়ে আমি প্রতিদিন বিষাক্ত পানি কিনি। সো আপনাকে কোথাও নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমায় ফ্রিতেই নিয়ে চলুন। সারা রাত যা খুশি হয় আপনি আমার সাথে করিয়েন, পরে সকাল হলে না হয় আমায় ছেড়ে দিয়েন। না না, এটা হয় না। আপনি টাকা ছাড়া কেন আমার সাথে যাবেন? আরে আপনি এত বোকা কেন বলুন তো? যেখানে মানুষ ফায়দা লুটে নেয় আর সেখানেই আপনি একের পর এক প্রশ্নই করে যাচ্ছেন। না না, আমি ফ্রিতে কোনো কিছু গ্রহণ করি না। সো আপনি চলে যান আর অন্য কোথাও গিয়ে কাস্টমার তালাশ করেন। না, আমি আপনার সাথেই যাব। আপনি আমাকে বাসায় নিয়ে যাবেন, কারণ আপনার জিনিস নষ্ট করেছি আমি। সো ফ্রিতে হলো কোথায়? এক প্রকারের টাকা ব্যয় করেই নিয়ে যাচ্ছেন আপনি আমায়। মেয়েটার কথা শুনে চুপ হয়ে গেলাম। তাক লাগিয়ে দিয়েছে সে আমাকে, কারণ সে আমার কথাতে আমাকে আটকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলুন। সেই রাতে আর রসালো পানি পান করা হলো না। আজ রাতে নতুন কোনো নেশা পান করব। মেয়েটাকে নিয়ে সোজা বাসায় চলে এসেছি। সে বাসায় আসতে আমাকে জিজ্ঞাসা করলো, এই যে আপনার ওয়াশরুমটা কোথায়? আমি হাতের ইশারায় দেখিয়ে দিলাম, আর সে তার সাইড ব্যাগটা নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর আমি গিয়ে সোফার উপরে বসে পড়লাম। ভেতরে যে সেই তুফান বইছে, যা থামার কোনো নামগন্ধই নেই। কেমন যেন এক ধরনের ভ্রমের মধ্যে চলে গেলাম। যেই ছেলে কিনা কখনো কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায়নি, সেই ছেলে কিনা আজকে পতিতাকে ঘরে তুলে নিছি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। এইসব নিয়ে ভাবছিলাম, হঠাৎ মেয়েটা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার বর্তমান অবস্থা দেখে আমার হুঁশ যেন উড়ে গেল। একটু আগে এসে সেলার কামিজ পরা ছিল, কিন্তু এখন সে সেসব পরিবর্তন করে শাড়ি পরে আসছে। শাড়ি পরা মেয়েদের উপরে কেমন যেন এক ধরনের নেশা কাজ করে আমার। তার উপরে মেয়েটা চুল থেকে টুপটুপ করে পানি চুয়ে পড়ছে, তার মানে মেয়েটা গোসল করে এসছে। মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটার কথা জবাব না দিয়ে আমি একটা কথা বললাম, পড়ি। মানে কি? না না, কিছু না। কিছু না হলেই ভালো। আচ্ছা আসুন, এবার আপনি আপনার কাজ শুরু করুন। সোফাতে উঠে মেয়েটার কাছে চলে গেলাম। সে সাইড ব্যাগটা খাটের একপাশে রেখে দিল। আমি তার কাছে যেতেই সে আমায় তার দুহাত দিয়ে আঁকড়ে ধরলো। সে আমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই কয়েক হাজার ভোল্টের একটা শক খেলাম। এই জীবনের প্রথম কোনো মেয়ের এতটা নিকট এসেছি আমি। মেয়েটা আমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। জি বলুন। বলছি, তার আগে আপনি আপনার দুই হাত আমার কোমরে রেখে ভালোভাবে জড়িয়ে ধরুন। মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম। নার্ভাস লাগছে কেমন যেন এক ধরনের, কিন্তু সেটা আমি মেয়েটাকে বুঝতে দিলাম না। মেয়েটার কথা মতো দুই হাত তার কোমরে রেখে তাকে জড়িয়ে ধরেছি। এবার বলুন। আচ্ছা, আপনি এত কষ্ট বুকের ভেতরে জমিয়ে রেখে দুনিয়ার বুকে বসবাস করছেন কি করে? মানুষ চাইলে সবকিছুই পারে, কিন্তু আপনি বুঝলেন কি করে সেটা, যে আমার মনে বিশাল পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে? কারণ আমি আপনার চোখ পড়ে নিয়েছি। তাছাড়া আপনার কাজকর্ম আমার সেবাই বুঝিয়ে দিয়েছে। দেখুন, মানুষ নেশা করে দুই সময় বা দুই কারণে। এক, বাবার অঢেল টাকা থাকায় ছেলে বিগড়ে গিয়ে নেশা করে। দুই, কেউ যখন তাকে অতিরিক্ত পরিমাণে কষ্ট দেয় তখন সে এমন পথ বেছে নেয়। কিন্তু আমার প্রথম কথাটা আপনার জন্য নয়, কারণ আপনার অবস্থা দেখে বুঝে নিয়েছি আমি যে আপনার বাবার অঢেল সম্পত্তি নেই যে আপনি বিগড়ে যাবেন। এর মানে হলো কেউ আপনাকে অধিক পরিমাণে কষ্ট দিয়েছে। মেয়েটার মুখে এমন যুক্তি শুনে চোখ থেকে আপনা আপনি পানি ভরতে শুরু করলো। আর ঠিক তখনই মেয়েটা আমায় অবাক করে দিল। সে তার কোমল ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। মেয়েটার কাণ্ড দেখে আমি যেন নিজের মাঝে নেই। বেশ কিছুক্ষণ সে আমার ঠোঁট জোড়া নিজের অধীনে করে রাখে, পরে বলে, এই যে খাটে চলুন। মেয়েটার কথা মতো তার সাথে খাটে গিয়ে বসলাম। আর সে কোনো কথা বলা ছাড়াই বুক থেকে আঁচলটা ফেলে দিয়ে খাটে শুয়ে পড়লো। তখনই তার ধবধবে সাদা পেটের দিকে আমার চোখ আটকে যায়। নিন, শুরু করুন। আজ আপনাকে বিন্দু পরিমাণ বাধা আমি দিব না। আপনার যা ইচ্ছা হয় করুন আমার সাথে। আমি ব্যবহার করে আপনার ভেতরের সমস্ত কষ্ট দূর করুন আপনি। দরকার হয় সারা রাত আপনার আচরণে সাড়া দিব আমি। আজ রাতে আমার শরীর থেকে যত তার তৃপ্তি আপনি নিতে পারেন নিন। মেয়েটার কথা শুনে হাত পা গিরগির করে কাঁপছে আমার। আমি চুপচাপ খাটের উপরে বসে আছি। মেয়েটা আমার নীরবতা দেখে সে নিজেই আমাকে তার কাছে টেনে নিল। এই পাগল, কি এমন ভাবছেন বলুন তো? এত ভাবার কি আছে? আমি তো বললাম আপনার সমস্ত রাগ, অভিমান বা কষ্ট যাই আছে সবটাই আপনি আমার মাঝে কনভার্ট করে দিন। এবার আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। মেয়েটার শরীরের মুহে পড়ে গেলাম। সর্বপ্রথম তার সে ধবধবে সাদা পেটের উপর নিজের দুহাত দিয়ে স্পর্শ করতে লাগলাম। তারপর ধীরে ধীরে তাকে চুমু খেতে শুরু করলাম। মেয়েটা আমার স্পর্শে কেঁপে উঠছে। অন্যদিকে আমার ভেতরে বইতে থাকা তুফান যেন আরো প্রবলভাবে বইতে শুরু করলো। কেমন যেন এক ধরনের লাগছে মেয়েটাকে স্পর্শ করার পর।
ভেতরে ভেতরে খালি একটা কথা বাড়ি খাচ্ছে, যে আমি আমার পুরুষত্ব অন্যায়ভাবে কাউকে বিলিয়ে দিচ্ছি। সাথে সাথে মেয়েটাকে সিঁড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। এই যে, কি হলো আপনার? আপনি উঠে পড়লেন কেন? আমার ভালো লাগছে না এসব। তাহলে আপনার টাকা যে আমি নষ্ট করলাম সেই সবের জরিমানা আমি কি করে দিব? আমার কাছে তো টাকা নেই। মেয়েটার কথা শুনে তৎক্ষণাৎ একটা বুদ্ধি মাথায় এলো। এই মেয়েকে আমি ব্যবহার না করলে কি হবে? তোকে মেয়ে তো সহজে ছাড়ছি না, তোর থেকে সবটা উসুল করে নেব আমি। আপনি খাট ছেড়ে উঠুন। মেয়েটা আমার কথায় খাট ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জি বলুন। আমার অনেক খিদে পেয়েছে, রান্না করে কি আমার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসুন। আমার কথা শুনে মেয়েটা খিটখিট করে এসে দেয়। হাসতে সেই পোড়া কপাল মেয়েটার কথা ভেবে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আপনার মতো মানুষের মূল্য সেই মেয়ে দিতে পারেনি। তার কপালে ভয়ঙ্কর রকমের দুঃখ আছে। প্লিজ বাদ দিন ওর কথা। আচ্ছা ঠিক আছে, তবে বলুন কি খাবেন আপনি? আপনার মন মতো কিছু একটা করে নিয়ে আসুন, রান্না করে সবকিছু রেডি করা আছে। আচ্ছা ঠিক আছে। মেয়েটা শাড়ি ভালোভাবে ঠিক করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। আবার পেছন থেকে ডাক দিলাম মেয়েটাকে, এই যে জি। খাবার কিন্তু আমার একার জন্য বানাবেন না, আমরা দুজনে যেন খেতে পারি এমন করে বানাবেন। আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে রান্না করে চলে গেল। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবছি। ইস, মেয়েটা যদি প্রস্টিটিউট না হতো। মেয়েটার গায়ের রং আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে যে সে কোথাও গিয়ে ঠেকতো না, কিন্তু কোন কারণে যে এই পথে নেমে এসছে তা আল্লাহ ভালো জানে। অনেকটা সময় মেয়েটার এইসব ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে কেটে গেল, কিন্তু মেয়েটা এখনো আসছে না। সে কবে গেছে রান্নাঘরে? না, একটু গিয়ে দেখি। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখে মেয়েটা আপন মনে রান্না করছে, কিন্তু মেয়েটাকে পিছন থেকে দেখে ভিতরে অন্য একটা ফিলিংস কাজ করছে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার ঘরের বউ চুল ছেড়ে দিয়ে রান্না করছে, আর তার চুল এখনো পুরোপুরিভাবে শুকায়নি। ইচ্ছে করছে মেয়েটাকে শক্ত করে জড়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দেই। যেইভাবে সেই কাজ, নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিলাম। পিছন থেকে গিয়ে মেয়েটার কোমরে দু হাত রেখে তাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দিলাম। তখনই মেয়েটা বলে উঠল, এই যে বর, রান্না করার সময় এভাবে দুষ্টুমি করলে রান্না করব কি করে বলো তো? মেয়েটার কথা শুনে বিশাল ধরনের একটা ঝাটকা খেলাম। বলছি কি মেয়েটা, আমি তার বর মানে? কে এই মেয়ে? মানেটা তো আপনি ভালো করেই জানেন। আমি তো আগেই বলেছি যে আমি আপনার মন পড়ে নিয়েছি। আপনার ভেতরে এখন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আপনার মনে হয়েছে যে আপনার বিয়ে করা বউ রান্নাঘরে রান্না করছে, আর আপনি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। তাই আপনার আচরণে সাড়া দিলাম। আর সেই ইচ্ছে বা অনুভূতিটা শুধু আপনার মনে কেন, সমস্ত পুরুষের মনেই জাগে, যে তার অর্ধাঙ্গিনী তার শাড়ির আঁচল কোমরে গুজে তার উস্কো খুস্কো চুলগুলো ছেড়ে দিয়ে রান্না করবে, আর তার প্রিয় স্বামী এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার সাথে কিছুটা খুনসুটি করবে। তাই আমি আপনার ইচ্ছাটা পূরণ করার জন্যই বর বলে ডেকেছি। প্লিজ আপনি এতে কিছু মনে করবেন না। কি বলবো ভেবে পাচ্ছি না। বাকরুদ্ধ হয়ে গেলাম মেয়েটার কথা শুনে। খুব কড়াভাবে একটা আফসোস হচ্ছে মেয়েটাকে নিয়ে মনের ভিতর। ইস, মেয়েটা যদি এরকম পথে নেমে না আসতো, মেয়েটা যদি এমন জঘন্য পথে না ধরে চলতো, এসব নিয়ে আফসোস করছি। আর তখনই মেয়েটা আবার বলে ওঠে, এই যে, আপনি কি রাগ করলেন আমি বর বলাই? রাগ করিনি, তবে তোমায় নিয়ে খুব আফসোস হচ্ছে। সরি, আপনাকে নিয়ে খুব আফসোস হচ্ছে। আরে সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। আর কি কারণে আফসোস হচ্ছে? আচ্ছা তুমি করে বলছি। আর আফসোস হচ্ছে, তুমি যদি এই আধার দুনিয়া নেমে না আসতে, তাহলে কতই না ভালো হতো। কোনো কালো দুনিয়ার মেয়ের ভিতরটা যে এত সুন্দর, তা তোমাকে না দেখলে কখনোই জানতে পারতাম না। কি করব বলেন, পরিস্থিতি আমায় এই পথে নিয়ে এসেছে। আচ্ছা বাদ দিন এখন ওসব কথা। আপনার খাবার হয়ে গিয়েছে, চলুন খাবারগুলো খেয়ে নিন। আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছি। মেয়েটার কথা মতো টেবিলে গিয়ে বসলাম। সে খাবার রেডি করে টেবিলের সামনে এনে হাজির করলো। নিন, খেয়ে নিন। তুমি বসো আমার পাশে। আরে না না, আপনি খেয়ে নিন। আপনি খাওয়ার পর বাঁচলে না হয় আমি পরে খাবো। কথা একদম কম, পাশে এসে বসো আমার। জি। বাধ্য মেয়ের মতো পাশে এসে বসলো সে। আমি খাবার বেড়ে নিয়ে তার প্লেটে খাবার তুলে দিলাম। তারপর দুজনে খেতে শুরু করলাম। খাওয়ার মাঝ পথে হঠাৎ নজর পড়লো মেয়েটার খাওয়ার দিকে। সে ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাচ্ছে। তার খাওয়ার স্টাইল দিকে থ হয়ে গেলাম। একটা মানুষের খাবার ধরন যে এতটা সুন্দর হয়, তাই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। একদম পরিপাটি করে খাবার খাচ্ছে। আমি নিজের খাওয়া বাদ দিয়ে মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। হঠাৎ সে খাবার রেখে মাঝপথ থেকে উঠে গেল। এই মেয়ে, কি হয়েছে তোমার? আর খেতে ইচ্ছে করছে না। শোনো, কেউ খাবার নষ্ট করুক সেটা আমার পছন্দ নয়। আর তাছাড়া তুমি এখান থেকে গিয়ে কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সো খাবার সবটা শেষ করে ওঠো। আচ্ছা। মেয়েটা চুপচাপ খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। আচ্ছা শোনো, তোমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন।
তোমার নামটা কি সেটাই তো জানা হলো না। ও আমার নাম হচ্ছে মালতী। আপনার? আমার নাম আকাশ। আচ্ছা, এবার খেয়ে নাও। তারপর আমি খেতে শুরু করলাম। খাওয়া শেষ করতে মেয়েটা প্লেট দিয়ে ধুতে চলে গেল, আর এদিকে আমি বিছানায় এসে উঠেছি। একটু পর সে কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ায়, আর তার ভাবভঙ্গিমা দেখে বুঝতে পারলাম কিছু বলতে চায় মেয়েটা। কি বলবে মালতী? আপনি কি আমার সাথে আর কিছু করবেন না? করবো তো। তার আগে এসো খাটে তুমি। জি, আসছি। মেয়েটা আমার কথা শুনে খাটে এসে বসলো। শোনো, একদম চুপচাপ ঘুমিয়ে পড়বে এখন। মানে? মানে হলো তুমি এখন চুপচাপ আমার পাশে এসে ঘুমাবে, আর আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো। আমার মুখে এমন কথা শুনে মাথুই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই মেয়ে, এভাবে তাকিয়েছো কেন? মশা ঢুকে যাবে গালে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে একদম নির্দ্বিধায় কথা বলো। জানেন, আমারও না একটা স্বপ্ন ছিল যে আমার একজন মনের মানুষ হবে, যে কিনা হুবহু আপনার মতো হবে। তার প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে থাকবে খুনসুটি আর ভালোবাসা মাখানো, যে কিনা সবসময় শাসন আর ভালোবাসা দিয়ে আমায় আগলে রাখবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্য আমায় এই জঘন্য পথে নামিয়ে দিল। মালতী, তুমি সব নিয়ে একদম মন খারাপ করো না। দেখবে আল্লাহ একদিন না একদিন ঠিকই তোমার উপরে সহায় হবেন। আল্লাহ যার ভিতরটা এত সুন্দর, আমার মনে হয় না আল্লাহ তাকে কখনো ঠকাবেন। আপনার মুখের জয় হোক। আচ্ছা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার মেয়েটার ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখি মেয়েটা এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই যে উঠুন, সকাল হয়ে গিয়েছে, আমার যেতে হবে এখন। কোথায় যাবে তুমি? যেখানে আমার ভাগ্য লেখা আছে। মানে কি অন্য কাস্টমারের সাথে যাবে নাকি? না, এখন আর কোনো কাস্টমারের কাছে যাব না। তাহলে কি করবে? এখন গা ঢাকা দিয়ে দিব, আবার রাত হলে কাস্টমারের তালাশ করতে বের হব। না, তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবে না। এই যে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার পেশা এটা। আমি যে অন্য কোনো কাস্টমারের কাছে না যাই, তাহলে আমার পেট চলবে কি করে? না প্লিজ, তুমি যাবে না। আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি সেটা দিয়ে সারাদিন চলবে। পরে রাতের বেলায় আবার আমার কাছে চলে আসবে। এটা কি করে হয় বলুন তো? পতিতারা এক পুরুষের কাছে সব সময় পড়ে থাকলে কি চলে বলেন? এমএ, একদম জানে মেরে ফেলে দেবো তোকে। তুই অন্য কোনো পুরুষের স্পর্শে যাবে না, ব্যাস, কথা শেষ। আরে, আপনি এমন রেগে যাচ্ছেন কেন বলেন তো? কারণ আমার ভিতরে কেমন এক ধরনের যেন লাগছে তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবে, তাই আমি কেন জানি এটা মানতে পারছি না। প্লিজ, তুমি অন্য কারো কাছে যেও না। আরে, আপনি এমন করছেন কেন বলেন তো? আমি কি আজ প্রথম অন্য কোনো পুরুষের কাছে যাচ্ছি বলেন? এর আগেও তো বহু পুরুষ আমায় স্পর্শ করেছে। যদি আজ প্রথম হতো তাহলে না হয় সারা যেত। প্লিজ তুমি যেও না। আর আগে কি হয়েছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্লিজ আমার এই কথাটা তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, যান, আমি আপনার কথা রাখবো, কিন্তু আপনারও আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আপনার কখনো ওইসব সাইপাস খেতে পারবেন না। একদিনে তো ছেড়ে দেওয়া সম্ভব না, তবে আমি তোমার কথা রাখার পরিপূর্ণ ট্রাই করব। ঠিক আছে, এবার উঠে ফ্রেশ হয়ে নিন। আমি নাস্তা রেডি করছি, পরে আমি চলে যাব। তারপর রাত হলে আপনি আমায় গতকালের সেই জায়গা থেকে রিসিভ করে বাসায় নিয়ে আসেন। আচ্ছা। মেয়েটা নাস্তা বানিয়ে রেডি হতে শুরু করলো। আমি পকেট থেকে 1000 টাকার একটা নোট তার হাতে ধরিয়ে দিলাম, আর বললাম নাস্তা করে যেতে। কিন্তু মেয়েটা তাড়াহুড়ো করছে যে না খেয়ে চলে যাবে। কিন্তু আমিও নাছোড়বান্ধা, জোর করে খাইছি আমার সাথে। পরে সে চলে গেল, আর আমিও রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছাতে জামাল ভাই, যে কিনা আমাদের ম্যানেজার, সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ভাই, ভূত দেখলেন নাকি? আমার তো মনে হয় তাই দেখেছি, কারণ এই গত 1 বছরে আজকে ফার্স্ট আপনি সময় মতো অফিসে এসেছেন। জামাল ভাই, আপনি তো জানেনই এই যে আমার জীবনের কাহিনী। গত 1 বছর আগে ত্রিধা আমায় ছেড়ে চলে যাওয়ার পর আমি নেশার প্রতি এডিক্টেড হয়ে পড়ি, যার কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় আমার। কিন্তু গতকাল রাতে একটা মিরাকেল ঘটনা ঘটায় কিছুই পান করতে পারিনি, যার কারণে সকাল সকাল অফিসে আসতে পেরেছি। যাক ভাই, শুক্রিয়া। তবে দোয়া করি এমন মিরাক্কেল যেন আপনার লাইফে প্রতিদিন ঘটে, যাতে করে আপনার লাইফ থেকে ওসব সাইপাস পিছু ছেড়ে দেয়। ধন্যবাদ ভাই আমাকে নিয়ে ভাবার জন্য। আরে আমরাই তো। আচ্ছা আকাশ ভাই, শোনেন, আপনাকে স্যার দেখা করতে কেবিনে যেতে বলেছে। আমি আসার সাথে সাথেই বলেছে যে আপনি আসলে যেন আপনাকে কেবিনে পাঠিয়ে দেই। আজ স্যার অফিস টাইমের আগে চলে এসেছে। আচ্ছা ভাই, আমি স্যারের কেবিনে যাচ্ছি। তার আগে নিজের কেবিনে চলে আসলাম ব্যাগ রাখার জন্য। আর একটু আগে যার সাথে কথা বলছি, জামাল নামক, সে শুধু অফিসের ম্যানেজারই নয়, সে আমার ভাইয়ের মতো। সে আমার জীবন কাহিনী সমস্তটাই জানে, তাই অফিসে দেরি করে আসলেও কিছু বলে না। সবটাই তিনি ম্যানেজ করে নেয়। ওনার মতো মানুষই হয় না যে কিনা আমার মতো কাচের বোতল পান করা মানুষকে টলারেট করে। তারপর ব্যাগ রেখে স্যারের রুমে চলে গেলাম। স্যার আসবো?
আকাশ, তোমায় একটা জরুরি কাজে ডেকেছি। জি স্যার, বলুন। তোমার জন্য একটু দুঃসংবাদ আছে। সেটা কি স্যার? আমার পক্ষে তোমাকে আর এই অফিসে রাখা সম্ভব নয়, কারণ আমাদের অফিস অনেক লোকসানের মধ্যে পড়ে গিয়েছে। তাই কম স্যালারিতে তোমার অবস্থানে অন্য কাউকে খুঁজে নিয়েছি আমরা। স্যারের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে আমার। মাথা ঘুরপাক খেতে শুরু করছে। এই দুনিয়াটা এমন কেন? যেই না ভালো হতে মন স্থির করেছি, সেই মানুষই আমার তলপেটে লাথি মারতে শুরু করলো। স্যার, আমার কি হবে এখন? আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার, প্লিজ আমার থেকে চাকরিটা ছিনিয়ে নিয়েন না। আরে আরে আকাশ, তুমি এতটা সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি তোমার সাথে মজা করেছি পাগল। তবে এটা সত্য যে আমাদের এই প্রতিষ্ঠানটি অনেকটা লোকসানের মাঝে পড়ে গিয়েছে। তাই তোমাকে এখান থেকে চাকরি ছাড়তে হবে। কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে ছেড়ে দিব। শোনো, তোমার জন্য একটা অফার আছে। গুলশানে আমার যে অফিস আছে, সেই অফিসে একটা বিশাল বড় প্রজেক্ট এসেছে। সেটা একান্তই তুমি হ্যান্ডেল করবে। যার কারণে এই অফিস থেকে তোমার পোস্টে একজন কর্মী আমি নিয়ে এসেছি। সে এখানে তোমার পোস্টে কাজ করবে, আর তুমি সেই প্রজেক্ট সামলাবে। সেই প্রজেক্ট যদি তুমি ঠিকঠাক করতে পারো, তাহলে তোমার নামে 50 লক্ষ টাকার চেক আমি নিজে লিখে দিব। শুধু তাই নয়, যে অফিসের পুরো দায়িত্ব আমি তোমার হাতে বুঝিয়ে দিব। স্যারের কথা শুনে মুহূর্তের মধ্যেই মনটা খুশিতে ফুরফুরে হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এই অফিসের যোগ্য বলে তোমাকেই মনে হয়েছে, তাই তোমার হাতে প্রজেক্টটার দায়ভার দিলাম। ইনশাল্লাহ স্যার, আমি ঠিকঠাক মতো সব প্রজেক্ট শেষ করব। শুভকামনা রইল তোমার জন্য। আর শোনো, তুমি এক্ষুনি বনানীতে আমাদের যে অফিস আছে, সেখান থেকে প্রজেক্টের ফাইলটা নিয়ে নিজের মতো করে ঠিকঠাক করবে। 3 দিন পর গুলশানে চলে যাবে। আর সেখান থেকে যাতায়াত করার কোনো প্রয়োজন নেই। তোমার জন্য ফ্ল্যাট বুকিং দিয়েছি আমি। স্যার, খুশিতে যে কি বলবো ভেবে পাচ্ছি না। হয়েছে, থাক, কিছু বলতে হবে না। শুধু প্রজেক্টটা ঠিকঠাক মতো করতে পারলেই আমি তোমার উপর খুশি হয়ে যাব। মনে রেখো, এই প্রজেক্টটা তোমার জন্য একটা লটারি। লটারির কোডিং না মিললে সব কিছুই হারাবে তুমি। না স্যার, আমি সবটাই ঠিকঠাক মতো শেষ করব। যাও, এবার গিয়ে কাগজগুলো নিয়ে ঠিকঠাক করো। আর যাওয়ার আগে অ্যাকাউন্টারকে বলবে এই মাসের বেতনটা আমি অগ্রিম দিয়ে দিতে বলেছি। স্যারের কথা শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্যারের রুম থেকে বেরিয়ে এলাম। পরে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বনানীর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেই না গাড়ি থেকে অফিসের সামনে নেমেছি, ঠিক তখনই একটা জায়গায় চোখ আটকে গেল। আমার ঠিক সামন বরাবর কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে কলিজা নাড়া দিয়ে উঠলো আমার। সেই মানুষটা আর অন্য কেউই না, সেই মানুষটা হলো ত্রিধা। বুকের ভেতরে দুঃখকানি শুরু হয়ে গেল। ঠায় সেখানে দাঁড়িয়ে আছি। ত্রিধা আমায় দেখেনি, সে একজন লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কিছুক্ষণ পরে ত্রিধা আর লোকটা সেখান থেকে চলে গেল। আমি তাদের পিছু নিলাম। তাদের পিছু পিছু কিছুটা পথ যেতেই দেখলাম রাস্তার অপর প্রান্তে একটা গাড়ি দাঁড় করানো। ত্রিধার সাথে থাকা লোকটা পকেট থেকে চাবি বের করে গাড়ির ভিতরে প্রবেশ করে গাড়ির দরজা খুলে দিল। আর ত্রিধা পরপর গাড়ির ভিতরে প্রবেশ করলো। ত্রিধা গাড়িতে প্রবেশ করতে লোকটা গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। ভিতরটা যেন ফেটে যাচ্ছে কষ্টে। আজ 1 বছরের উপরে হয়েছে সে আমায় ছেড়ে চলে গেছে। জানি না সে এখন কি করে, জানি না কোন পুরুষ তার জীবন এসেছে। তবে এতটুকুই বলবো, তাকে দেখার পর থেকে আমার অস্থিরতা ক্রমশ বেড়ে চলেছে। এই 1টা বছর নিজেকে কোনো মতে সামলেছি, তাও পুরোপুরি সামলাতে পারিনি। কিন্তু আজ তাকে দেখে আবার সে মনের ক্ষতটা কাঁচা হয়ে গেল। নিজের অজান্তেই চক্ষু থেকে পানি পড়ছে। হঠাৎই পেছন থেকে একজন মানুষ এসে আমার হাত দিয়ে নাড়া দিয়ে বলতে লাগলো, আপনি মিস্টার আকাশ মাহমুদ না? জি। স্যার, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? প্লিজ অফিসের ভিতরে আসুন। অফিসে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। এমডি স্যার ফোনে করে বলে দিয়েছি আপনাকে যেন প্রজেক্টের সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। জি চলুন। লোকটার সাথে অফিসে চলে গেলাম। অফিসে যেতে সবাই আমাকে প্রজেক্টের জন্য অগ্রিম শুভকামনা দিচ্ছে বলে তোরা দিয়ে আমাকে ফুল দিয়ে যে যার মতো করে কাজে চলে গেল। আর ম্যানেজার আমাকে তার সাথে করে নিয়ে গেল। পরে প্রজেক্টের সমস্ত কাগজপত্র হাতে বুঝিয়ে দিয়ে বলল, আকাশ সাহেব, আপনি আপনার মতো করে রেডি করে নেবেন সমস্তটা, আর দেখে শুনে সব কিছু করবেন। কারণ এমডি স্যারের কথাই যতটুকু বুঝতে পারলাম, এই প্রজেক্টটা বিশাল অ্যামাউন্টের, তাই সাবধানে করবেন সব কিছু। জি আপনারা চিন্তা করবেন না, আমি সবটা দেখে নেব। তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে বাসায় চলে এলাম। তারপর আমার ধ্বজভঙ্গা ল্যাপটপটা বের করে প্রজেক্টের কাজ করতে শুরু করলাম। কিছুটা সময় কাজ করার পর ত্রিধাকে দেখার সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। ভেতরটা আবারও চ্যাত করে উঠেছে, কারণ যে ত্রিধা আমার ছিল
সে এখন অন্য পুরুষের। পুরো মাথা জ্যাম খেয়ে গিয়েছে আমার। ল্যাপটপটা সেভাবে রেখে দিয়ে বারান্দায় চলে গেলাম। বারান্দায় একটা চেয়ার রাখা আছে, সেখানে এসে বসে আছি মন ফ্রেশ হওয়ার জন্য। 1 ঘন্টা যাবৎ বারান্দায় এসে বসে আছি, কিন্তু মনের কোনো পরিবর্তন নেই। এদিকে কাজও পড়ে আছে। মনের সাথে যুদ্ধ করে আবার এসে ল্যাপটপে হাত দিলাম। প্রজেক্টের ফাইলটা ওপেন করতেই দুনিয়াদারি সমস্ত চিন্তা মাথা থেকে সরে গেল। 1 বর্ষায় বিকেল হয়ে এসেছে। প্রজেক্টের এত কাজে এর মাঝে কখন দুপুর পেরিয়ে গেছে বলতে পারি না। খুব জোর খিদে পেয়েছে। ল্যাপটপটা রেখে খেতে চলে গেলাম। এখন আর ভাত খাওয়া হবে না। হালকা পাতলা নাস্তা যাই ছিল বাসায়, সেসব পানি দিয়ে গেলে খেয়ে নিয়েছি, যাতে করে খিদেটা কেটে যায়। সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎই মাথায় এলো মালতীর কথা। ত্রিধার ব্যাপারটা মাথা থেকে এখনো সরেনি। না, আর ভাববো না অতীতকে নিয়ে, বর্তমান নিয়েই ভাববো এখন থেকে। কিন্তু আমার বর্তমান বলতে তো তেমন কিছু নেই। মালতী তো কিছু সময়ের অতিথি মাত্র, সে তো তার সময় পড়লে চলে যাবে। না, যাই হোক, তবে মালতীকে আজ খুশি করার ট্রাই করব। সারা জীবন তো কষ্ট পেয়ে এসেছি, দেখি না আজ ক্ষণিকের জন্য মেয়েটাকে খুশি করে আনন্দ পাই কিনা। বালিশের পাশে টাকা ম্যানিব্যাগটা হাতে নিয়ে পকেটে গুঁজে ফেললাম। তারপর সোজা জায়গা মতো চলে এসেছি। তারপর সেখান থেকে কাজ সেরে গতকালের নেই সেই এক টাইমেই ওভারব্রিজের নিচে এসে হাজির হলাম। সেখানে হাজির হতে দেখে মালতী আগে থেকে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে আমায় দেখেনি। সে ব্রিজের উপরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। না, দেখি তো মেয়েটা কি করে। ঠিক তখনই হুট করে কোত্থেকে যেন কয়েকজন ছেলে পেলে আসে, আর তারা মালতীর সাথে অসভ্যতম করতে শুরু করে। ছেলেগুলো শুরুতে মালতীকে খারাপ খারাপ কথা বলে, তারপর এক পর্যায়ে তারা মালতীর সাথে জোরাজুরি করে। মালতী তাদেরকে বারবার না করা সত্ত্বেও তারা মালতী শরীরে হাত দিয়ে অসভ্যতম করতে চাইছে। এসব দেখে মাথায় রক্ত বিদ্যুতের গতিতে দৌড়াদৌড়ি করতে শুরু করে। তাড়াতাড়ি ছুটে গেল মালতীর কাছে। এই যে ভাই, আপনাদের সমস্যা কি? ওর সাথে এমন বাজে বিহেভ করছেন কেন আপনারা? এই বেটা, তুই কে রে? বাম হাত দিচ্ছিস কেন এখানে এসে? আমি ওর হাজবেন্ড। আমার মুখ থেকে হাজবেন্ড কথাটা শুনেই ছেলেগুলো মালতীর কাছ থেকে দূরে সরে যায়। দুঃখিত ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে ওনার হবু আশেপাশেই আছেন। দুঃখিত বললে তো হচ্ছে না, বাজে বিহেভিয়ারের জন্য মাপ চাইতে হবে আপনাদের তার কাছে। ঠিক আছে ভাইয়া, আমরা মাপ চাচ্ছি। আপু, আমাদেরকে মাফ করে দেন। আমরা জানতাম না আপনি বিবাহিত। আমরা না জেনেই আপনার সাথে অমন খারাপ আচরণ করেছি। আমাদের ভুল হয়ে গেছে আপু। মালতী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তার কাছে ছেলেগুলো মাপ চাচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। মালতী কি বলছে ছেলেগুলো তোমাকে? তারা তোমার কাছে মাপ চাইছে, আর তুমি আমার দিকে ডেভেলপ করে তাকিয়ে আছো। মালতীর মুখে কোনো কথা নেই। সেই সোজা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, তারপর ছেলেগুলোর উদ্দেশ্য করে বলে, এই যে ভাইয়ারা, আপনারা এখান থেকে চলে যান। আমার কোনো মাপ টাপের দরকার নেই। প্লিজ আমাদেরকে আমাদের মতো একা থাকতে দিন, আর আপনারা আপনাদের মতো চলে যান। ছেলেগুলো মালতীর কথা মতো সেখান থেকে চলে যায়। আর আমি এবার ড্যাব ড্যাব করে মালতীর দিকে তাকিয়ে আছি। মেয়েটার আচরণে পুরোপুরি অবাক হয়ে গেলাম। এমন ভাবভঙ্গিমা নিয়ে ছেলেগুলো কি সে কথাটা বললো? মনে হয় যেন সে আমার স্ত্রী। তারা আমাদেরকে নিজেদের মতো সময় কাটাতে না দেওয়াতে সে তাদের কাছে মুক্তি চাইছে। এই যে এত কি ভাবছেন? তোমার কথা মানে? না, মানে তেমন কিছু না। আচ্ছা চলো এবার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, তা না হয় যাব, কিন্তু আপনার হাতে ওসব কি? বাসায় গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, চলেন। মালতীকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় আসতে সে আমাকে প্রশ্ন করলো, আজও কি কিছু করবেন না? সেটা আমার উপর ছেড়ে দাও। বাকি তোমার জন্য একটা জিনিস এনেছি, যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সেটা পরে এসো। মালতী হাতে প্যাকেটটা ধরিয়ে দিলাম। সন্ধ্যায় তার জন্য একটা শাড়ি কিনতে গিয়েছিলাম, আর প্যাকেটে সেটাই ছিল। মালতী কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল, আর আমি গা থেকে শার্ট খুলে কাজ করতে বসে গেলাম। পুরোপুরি কাজের নেশে ডুবে গেছি। হঠাৎই মালতী চায়ের কাপ নিয়ে আমার সামনে আসে। এই যে নিন, এটা খান। এই, তুমি কখন বের হলো ওয়াশরুম থেকে? আর চা বানালে কখন? অনেক আগেই ওয়াশরুম থেকে বের হয়ে চা বানিয়েছি। বাপ রে বাপ। আচ্ছা, শাড়িটা তোমার কেমন লেগেছে? আমার তো অনেক সুন্দর লাগছে। জানেন, এই জীবনে প্রথম কেউ আমায় গিফট দিল। খুশি তো তুমি? তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাক, তুমি খুশি হলেই হলো। আচ্ছা এবার পাশে এসে বসো, আমরা বিশ্বের কাজকর্মগুলো একটু দেখি। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাটা খেয়ে নিন। আমার চায়ের প্রতি তেমন একটা নেশা নেই, তবে তুমি যেহেতু বানিয়েছো তাহলে খাবোই। কিন্তু 1 কাপ কেন বানিয়েছো? তোমার জন্য বানাওনি? আরে আমি খাবো না, আমারও আপনার মতো বেশি একটা চা খাওয়ার ইচ্ছা নেই। তা বলে তো হচ্ছে না, তোমারও খেতে হবে। তুমি একটা কাজ করো, অনেকখানি তো চা বানিয়ে এনেছো, এখান থেকে তুমি অর্ধেকটা শেষ করো, বাকি অর্ধেকটা আমার জন্য রাখলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা কাপ নিয়ে আসতেছি। এ মেয়ে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কেন? কাপ আনতে।
তার দরকার নেই। তুমি এই কাপ থেকে খেয়ে বাকিটা আমার জন্য রাখলে হবে। আমার কথা শুনে মালতী হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই যে কি বলছেন আপনি? একই কাপ থেকে খাবেন মানে? সেটা তো আমার এঁঠো হবে। কেন? খেলে কি হবে? তোমার মুখ থেকে খাবার খেতে পারবো না এমন কথা লেখা আছে নাকি? আরে এটা হবে মানে কি? মানুষকে মানুষের খাবার খায় না নাকি? না না, তা নয়। আসলে কোনো আসলে টাসলে নাই। আমার সাপ কথা, তুমি কাপ থেকে অর্ধেকটা খেয়ে বাকিটা আমার জন্য রাখবে। আমার কথা শুনে মালতী সেই কাপ থেকে চা খেতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে, আমার মতো মানুষকেও যে কেউ এতটা মূল্য দিবে তা ইনার আচরণ না দেখলে কখনোই বুঝতে পারতাম না। মানুষটার মাঝে হিংসা অহংকার বলতে কোনো কিছুই নেই, একদম সাদা মনের মানুষ। কিন্তু একটাই প্রশ্ন মিলাতে পারি না মানুষটাকে নিয়ে, যে সেই মেয়েটা কেন তাকে ছেড়ে গেল। মানুষটার মাঝে তো কোনো কিছুরই কমতি নেই, উপার্জন কেমন করে জানি না, কিন্তু মনের দিক থেকে তো মানুষটা একদম পরিপূর্ণ। তাও সেই মানুষটা ছেড়ে চলে গিয়েছে। কতটা পাষাণ হলে সেই মেয়েটা এমন একটা মানুষকে এভাবে কষ্ট দিয়ে ছেড়ে যেতে পারে। সত্যি তোর কপালে সুখ নাই রে বোন। তুই হীরাকে কাছ ভেবে ছেড়ে চলে গিয়েছিস, যেটার মূল্য কোটি টাকার উপরে। তুই একদিন ঠিকই বুঝবি হীরার কাছের তফাৎ। সেদিন হাজারো আফসোস করলেও তোর আফসোস ফুরাবে না। মালতী আমাকে নিয়ে সব ভাবছিল। তখনই আমি ল্যাপটপটা রেখে দিয়ে মালতীকে বললাম, মালতী, আমার একটা আবদার পূরণ করবে তুমি? অবশ্যই করব, বলুন। আপনি আমার জন্য যা করেছেন তা কোনোদিনও কেউ করবে না। আরে মালতী, এসব কিছুই নয়, আমার মনে চেয়েছে তাই করেছি। আচ্ছা, আজ রাতে কি আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো? মালতী আমার কথা শুনে ফিক করে এসে দেয়। এই যে পাগল হয়েছেন আপনি, আমার মতো মানুষ থেকে কেউ আবার অনুমতি নেই নাকি? যেখানে আপনি চাইলেই আমার সারা জীবনের অধিকার ফলাতে পারেন, সেখানে অনুমতির কি আছে বলুন তো? মালতী, আমি কথাটা কেন বলেছি তুমি হয়তো বুঝোনি। মালতী, আমি তোমার শরীরে স্পর্শ করার অধিকার রাখলেও সেটা আমি করব না তোমার ইচ্ছা ব্যতীত। আর আমি তোমাকে সেইভাবে চোখে দেখিও না। আমার নজরে তুমি পবিত্র। সো দিবে আমি সেই অধিকারটুকু? মালতী বুঝতে পেরে গেছে আমার ভিতরে কি চলছে। সে বুঝতে পেরে গেছে যে আমি তার কাছে কেন অনুমতি চাইছি। তার চোখে হয়তো আমি সেরকম মেয়ে না যেরকমটাতে সার্টিফিকেট রয়েছে, যে সে একজন প্রস্টিটিউট। আমি তাকে অনুভব থেকে কথাটা বলেছি। আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে যাওয়ায় আমার মাঝে সেই মানুষটার অস্তিত্ব তালাশ করছি। যে অবশ্যই দিব, 100 বার দিব, 1000 বার দিব। আজ সারা রাত আমি আপনাকে বুকে নিয়ে রাখবো। আপনি আমার বুকে মাথা রেখে ঘুমাবেন, আর আমি আপনার চুলে হাত বুলিয়ে দিব। আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে যাওয়ায় তার মাঝে সেই মানুষটার অস্তিত্ব তালাশ করছি। মালতীর কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসে। রাতের বেলায় আমি মালতীর বুকে মাথা রেখে শুয়েছি, আর মালতী তার হাতের আঙ্গুল আমার চুলের ভাঁজে ঢুকে আলতো করে চুলগুলো নাড়াচ্ছে। ঠিক সেই সময় আমার ফোনটা শব্দ করে ওঠে। আমি মালতীর বুক থেকে মাথা উঠে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিই। তারপর আমি দেখতে পাই ফোনে একটা নাম্বারে মেসেজ এসেছে। সে নাম্বারটা দেখতেই আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। আমি রাগের মাথায় ফোনটা সজোরে দেয়ালের সাথে ঢিল মারি আর ফোঁস করতে থাকি রাগে। এই এই কি হয়েছে আপনার? আপনি হঠাৎ ফোনের মাঝে কি এমন দেখে রেগে গেলেন? অফিসের একটা প্রজেক্টে আমাকে সামলাতে বলা হয়েছে, যেখানে কিনা 3 দিন পর আমার যাওয়ার কথা। সেখানে অফিসের বস এখন মেসেজ করে বলেছে আগামীকাল যেন আমি সেখানে চলে যাই। সেখানে গিয়ে সব কিছু যেন ঠিকঠাক করি। সমস্যা কোথায়? যান সেখানে। এটা নিয়ে এত রাগ করছেন কেন বলুন তো? এই মালতী, তুমি হয়তো বুঝতে পারছো না আমার একটা কেন হচ্ছে। ভিতরে অনেকটাই খুশি ছিলাম আজকে আমি, যে তোমার বুকে মাথা রেখে সারা রাত ঘুমাবো। কিন্তু এখন আমার উঠে কালকে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। ভেবেছি তোমার বুকে মাথা রেখে নিজের কষ্ট কিছুটা লাঘব করব। কিন্তু সেখানে স্যার প্যারা দিয়ে বসলো, যেটা একদমই আমার অসহ্য লাগছে। এই এই প্লিজ, আপনি রাখবেন না। আপনি ঠান্ডা মাথায় সমস্তটা করুন প্লিজ। কি ঠান্ডা মতো সবটা করবো বলো? আমি সেখানে গেলে কি এমন সুযোগ আর পাবো? আর কি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো? আমি জানি আপনার ভেতরে অনেক কষ্ট হচ্ছে, তাও প্লিজ কি করবেন বলুন? অফিসের কাজ তো করতেই হবে। প্লিজ আপনি এমন রাগারাগি করিয়েন না। না, তুমি যাই বলো আমার রাগ কমবে না। এই না না, প্লিজ। আচ্ছা, আমি কি করলে আপনার রাগ কমবে বলেন? মালতীর কথা শুনে তখন একটা বুদ্ধি মাথায় এলো। এই তুমিও আমার সাথে কালকে সেখানে যাবে তাহলে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি যাচ্ছেন সেখানে কাজের জন্য। আমি আপনার সাথে সেখানে গিয়ে কি করব? আর তাছাড়া লোকে কি বলবে? আমি যেটার জন্য যাই না কেন, তুমি কাল আমার সাথে যাচ্ছ, এটাই শেষ কথা। আর লোকে কি বললো সেসব আমার দেখার সময় নেই। এক কথায় কেউ জিজ্ঞেস করলে সোজা বলবে তুমি আমার বউ। আপনি আসলে সত্যিই পাগল হয়ে গেছেন। আমার মতো মেয়েকে আপনি সবার সামনে বউ বলে পরিচয় দিবেন? হ্যাঁ, আপনার মান সম্মান কি কিছু থাকবে বলুন? মেয়ে,
একদম কথা বলবে না তুমি। আমার বউ বলে পরিচয় দিলে আমার জাত পাত যাবে না। আর আগেই তো বললাম, লোকের কথায় আমার সম্মান ওঠানামা করবে না। আর যদি এতটাই ঝামেলা হয় তাহলে বিয়ে করে নেবে একদম, বাকি দেখবো তারপর কে কি বলে। মালতী আমার কথা শুনে চোখ বড় বড় করে ফেলে। সে আমার কথা শুনে পুরোপুরি অবাক, ভাবছে লোকটার ভিতরে কি চলছে সে যেন ভেবেই পাচ্ছে না। তবে সে মনে মনে এতটুকু জানে যে লোকটার তার সঙ্গতা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু আমার তো তেমন ভালো কোনো কাপড় চোপড় নেই। সেসব আমি দেখে নেব। এখন থেকে আলমারি খুলে আমার কাপড় চোপড়গুলো একটু ব্যাগে গুছিয়ে দাও। আর ফোনটার কি হয়েছে দেখো, বেঁচে আছে নাকি মরে গেছে। বাকি এদিকে অফিসের কাগজপত্রগুলো আমি আলাদা ব্যাগে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা। মালতী আমার জামা কাপড় গোছগাছ করছে আর আমি অফিসের কাগজপত্র ঠিকঠাক করছি। এসব করতে করতে মোটামুটি রাত হয়ে এসেছে। সব কিছু গোছগাছ করে দুজনেই শুয়ে পড়লাম। আর সুসংবাদ হলো, আমার ফোনে তেমন কিছু হয়নি, হালকা জাস্ট ফোনের উপরে গ্লাসটা ফেটে গেছে, সেটা বদলে নিলে হবে। তবে আপাতত কাজ করছে। মালতীকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ভেতরে কেমন যেন এক ধরনের খুশির নহর বইছে। মনে হচ্ছে আমার জীবন থেকে দুঃখের সমস্ত ছিটেফোঁটা মুছে গেছে। এখন যেন আমার সুখের সময়। কিন্তু এ সময় কতদিন আসতে হবে তা আমার জানা নেই। তবে যতদিন সম্ভব আমি তাকে ধরে রাখবো। তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালতেই ঘুম ভেঙে গেল। তারপর দুজনে ফ্রেশ হয়ে নিলাম। সে নাস্তা বানাতে চলে গেল কোনো কিছু বলা ছাড়াই। আর তার আচার ব্যবহার দেখে যেন মনে হয় সে আমার বউ। তাকে কিছু বলার ছাড়াই সে তার দায়িত্ব পালন করছে। কিছুটা সময় পর রেডি হয়ে মালতীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য গুলশানে যাব, কিন্তু তার আগে মালতীর জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করতে হবে। তাই তাকে নিয়ে একটা শপিং মলে চলে গেলাম। 4-5 সেট জামা কাপড় কিনেছি তার জন্য। এর বেশি আর কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না আমার, কারণ এতে আমার মাসের বেতনের অর্ধেকটা শেষ হয়ে গেছে। কারণ যে দাম মেয়েদের জামা কাপড়ের, 3টা শাড়ি কিনেছি আর বাকি 2টা 3 পিস। তারপর সেখান থেকে সোজা স্যারের ঠিকানা দেওয়া ফ্ল্যাটে চলে গেলাম। আসার সময় বাসার নিচে দেখলাম দর্জির দোকান। বাসার একদম নিচে বললে ভুল হবে, বাসার সামনে যে রাস্তাটা আছে সেটার অপোজিট সাইডে হচ্ছে দর্জির দোকান। যাক, ভালো হয়েছে। আর্জেন্ট সেলাই করার জন্য 2 সেট 3 পিস দোকানিতে আমরা চলে এসেছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটা সেই তখন থেকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মালতী, কি হয়েছে তোমার? এভাবে ঘুরে ঘুরে কি দেখছো? আপনি কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন বলেন তো? গতকাল রাতে তো শাড়ি কিনে দিয়েছেন একটা, আর একটা শাড়ি কিনলেই তো হয়ে যেত। একদম চুপ। আমার টাকার চিন্তা করতে হবে না তোমার। আর একটা কথা মাথায় রাখবে, আমার মনে যেটা করলে তৃপ্তি লাগে বা মন সাড়া দেয় আমি সেটাই করি। আমার ক্ষমতা এর বেশি আর ছিল না, না হয় তুমি আমি আরও কেনাকাটা করে দিতাম। আপনি যেটুকু করেছেন তাতেই আমি অনেক খুশি, এর বেশি আমার আর কিছুই চাই না। আপনি আমার জন্য যেটুকু করেছেন সেইটুকুও জীবনে কেউ আমার জন্য করেনি। হয়েছে, থাক, আর সান্ত্বনা দিতে হবে না আমাকে। তবে আমার মন ভরেনি, এটাই শুধু জেনে রাখো। যেদিন আমার প্রজেক্টের টাকা আসবে সেদিন আমি তোমার জন্য 2 হাত ভরে শপিং করব। আচ্ছা, আগে যেটার জন্য এসেছেন সেটা ভালোই ভালোই হয়ে যাক, পরেরটা পরে দেখা যাবে। এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমার একটু কাজ করব। আচ্ছা। মালতী ফ্রেশ হতে চলে গেল আর আমি ল্যাপটপটা বের করে কাজে হাত দিলাম। তখনই স্যার ফোন দিল। আকাশ, তুমি পৌঁছেছো তো? জি স্যার। আচ্ছা, সব কিছু ভালোই ভালোই করিও, উল্টাপাল্টা যাতে না হয়। কারণ যাদের প্রজেক্ট তারা আমরা বাদে কয়েকটা কোম্পানির সাথে এই প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলছে। যাদের প্রেজেন্টেশন যত সুন্দর হবে তাদেরকে এই প্রজেক্টটা দিবে। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার সবটুকু দিয়ে এই প্রজেক্টের জন্য কাজ করব। ইনশাল্লাহ আমাদের কাছে এই প্রজেক্টটা আসবে। শুভকামনা রইল তোমার জন্য। তারপর ফোন রেখে দিল স্যার। আমিও কাজে মন দিলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে আমাদের গুলশান অফিসের প্রজেক্টের মিটিং হবে। যত সময় সব কিছু নিয়ে সেখানে চলে গেলাম। মালতীকে ফ্ল্যাটেই রেখে এসেছি। আজকে নিজে সেরাটা দিয়ে প্রেজেন্টেশন করব তাদের সামনে। তবু 2টায় মিটিং শেষ করে বের হয়েছি। মিটিংয়ে নিজে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। জানি না বাকি কপালে কী লেখা আছে, তারা আমাদেরকে জানাবে বলেছে। তারপর সেখান থেকে ফ্ল্যাটে চলে এলাম। পরদিন সকালবেলায় সেই কোম্পানি থেকে ফোন এসেছে অফিসে যে তারা প্রজেক্টটা আমাদেরকে দেবে। ম্যানেজার সেটা আমাকে ফোন করে জানিয়ে দিল। খুশিতে সাথে সাথে মালতীকে জড়িয়ে ধরে ওরা ধরে চুমু খেতে শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, যখন থেকে মেয়েটা আমার জীবনে এসেছে তখন থেকে আমার লাইফ মিরাক্কেল ঘটে চলেছে। আমার লাইফে সাকসেস আসতে চলেছে। আমার জীবনের মোড় পাল্টাতে শুরু করেছে। মালতীকে জড়িয়ে ধরে কিস করছি, তখন এমডি স্যার ফোন দিল। আকাশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে প্রজেক্টটা তুমি আমাদের অফিসকেই নিয়ে দিয়েছো।